দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010-এ এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল। এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায় দেখাক। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছে, স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। দাদা, এসআইআর হেয়ারিং অসুস্থ হয়ে ফের নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা ৭৭ নম্বর বুথের ভোটার বছর ৬২ রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে কাল দুপুরে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে হেয়ারিং এ বোধ করলে তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু। প্রথম কথা হচ্ছে, কোনো অসুস্থ ব্যক্তির এসআইআর এ যাবার দরকার নেই। বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এবং তারা মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে না। আমার নিজের বাবা অসুস্থ এই মুহূর্তে, তাকে কি বিএলওর কাছে যেতে হবে? না, যেতে হবে না, আমার বাড়িতে এসে বিএলও করে যাবে, হিয়ারিং বাড়িতে হবে। কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য। এবং আমি বলতে বাধ্য হচ্ছি দুঃখের সাথে, বেশ কিছু মিডিয়া এর সাথে যুক্ত। মিডিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দিয়েছে এটা করার জন্য। আমি সেই মিডিয়ার নাম নিচ্ছি না, নাম নিতে পারি, আমরা জানি কোন কোন মিডিয়া করছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে, যাদের বয়স বেশি, যাদের অসুস্থতা আছে, তারা বিএলও কে জানালে পরে তাদের বাড়িতে গিয়ে বিএলও ভেরিফিকেশন করে আসবে। আমি কলকাতা দূরদর্শনকে ধন্যবাদ জানাবো আপনাদের এই থেকে। আমার জেলারই একটি উদাহরণ, কুসুমন্ডি বিধানসভার দূরদর্শন সেটা কিন্তু দেখিয়েছে। একজন অসুস্থ বয়স্ক মানুষ, তার বাড়িতে বিডিও অফিসের গাড়ি গিয়ে সেখানে কিন্তু ভেরিফিকেশন হয়েছে। তিনি যখন বিছানায় শুয়ে আছেন, তার ফুটেজও এসছে দূরদর্শনের কাছে এবং দূরদর্শন সেটা দেখিয়েছে। সেজন্য কলকাতা দূরদর্শনকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এসআইআর প্রক্রিয়া বানচাল করার জন্য কি এই রাজ্যের বিএলওরা একাংশ তারা অন্তর্ভুক্ত? না, সবাই নয়, একটা অংশ যারা অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেস করার জন্যই চাকরি পেয়েছেন। অনেক জায়গায় অঙ্গনারী বা এই ধরনের যারা সরকারি কর্মচারী, যারা প্রকৃতপক্ষে সরকারি নয়, আধা সরকারি বলা ভালো, তারা অনেক জায়গায় বিএলও হয়েছে। যেহেতু রাজ্য সরকার এই ইনফরমেশন দিয়েছে যে এখানে কোনো পূর্ণ সরকারি কর্মচারী নেই, অনেক জায়গাতে থাকা সত্ত্বেও দেয়নি। প্রাইমারি স্কুল টিচার আছে, তাকে না দিয়ে আধা সরকারি কর্মচারীকে দেয়া হয়েছে শুধুমাত্র নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যদি ওই বিএলও ওই অসুস্থ ব্যক্তিকে জানাতো যে আপনি অসুস্থতা বোধ করছেন, আপনার যাবার দরকার নেই, আপনি বাড়িতেই থাকুন, আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন হবে, তাহলে পরে সেই ব্যক্তির জীবন যেত না? যেত কি জীবন? অন্ততপক্ষে এসআইআর এর লাইনে যেত না। তার মানে এই মহিলা, সম্ভবত আপনি বললেন না, যিনি মারা গেছেন, তার মৃত্যুর জন্য যদি দায়ী থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রলোভিত, তৃণমূল কংগ্রেসের দ্বারা মোটিভেটেড সেই বিএলও তিনি হচ্ছেন দায়ী, যে মিথ্যে কথা বলেছে তাকে। অভিষেক ব্যানার্জি বারবার এই এসআইআর নিয়ে অভিযোগ করছেন, আর কিন্তু মেনে নিচ্ছে কমিশন। তাহলে এই একাধিক সিদ্ধান্ত বদল হচ্ছে, এটা কি প্রশ্নের মুখে পড়ছে এসআইআর প্রক্রিয়া? না, এসআইআর প্রক্রিয়াটা আপনাকে বুঝতে হবে। এসআইআর প্রক্রিয়া একটা পদ্ধতি, যে কোনো পদ্ধতি টাইমের সাথে সাথে ফুল প্রুফ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন প্রস্তাব মেনে নিচ্ছে? কোনো প্রস্তাব মানেনি। অমর্ত্য সেনের বাড়ি গেছেন শান্তিনিকেতন। না, সে তো যে কোনো বাড়িতে যাবে। ওনার বাড়িতে অভিষেক ব্যানার্জি বলার পরেই নাকি অভিষেক ব্যানার্জি সেটা মনে হতে পারে। আমি তো কালকে মঞ্চ থেকে বলেছি, দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010-এ এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল। এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায় দেখাক। নাম ছিল না ভোটার লিস্টে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন,
উনি সিটিজেনশিপ নিয়েছেন, স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। ডায়মন্ড হারবার থেকে একাধিক পুলিশ কর্তার বদলি পূর্ব মেদিনীপুরে, আসন্ন নির্বাচনের এপিক সেন্টার হতে চলেছে পূর্ব মেদিনীপুর। দেখুন, আমার কাছে যা খবর, আমাদের বিরোধী দলনেতা যেহেতু গতবার নন্দীগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেহেতু নন্দীগ্রাম বিধানসভা জেতার ব্যাপারে ভাইপোর নাকি খুব হয়েছে, আবদার হয়েছে আর কি, উনি নন্দীগ্রাম জিতবেন। তবে নন্দীগ্রাম জেতার জন্য যতই পুলিশ অফিসার পাঠান, শেষে দেখবেন নন্দীগ্রামটাও হারবেন, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে, বিজেপি হারাবে, চিন্তা নেই। দাদা, গঙ্গাসাগর মেলার আগে এই বাবুঘাটে সন্ন্যাসীদের জন্য অস্থায়ী ক্যাম্পের চূড়ান্ত ব্যবস্থা, শৌচাগার নেই, পর্যাপ্ত জল নেই, শীতেও মাথা গোঁজা ঠাঁই মেলেনি। এরপরে বলা হচ্ছে যে সব ব্যবস্থা রয়েছে। ওই তো যারা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, যে মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবে? এটা যদি হজ যাত্রী হতো তাহলে দেখতে না পাকা বিল্ডিং হয়ে যেত, যেরকম কলকাতায় নিউ টাউনে হজ টাওয়ার আছে। আমাদের দাবি এবং আমাদের সরকার এসে আমরা করব, আমরা গঙ্গাসাগর হাউস বা গঙ্গাসাগর যাত্রী নিবাস আমরা তৈরি করব কংক্রিটের। আমার কাছে খবর এসেছে সকালবেলাতে যে বাবুঘাটে যে ক্যাম্প হয়েছে, অস্থায়ী ক্যাম্প, তাতে মাথাতে ছিদ্র, জল পড়ছে বা শিশির পড়ছে শীতের সময়, বাথরুম নেই, মানে বিধিকিচ্ছিরি অবস্থা। এবং শুধু এবার নয়, প্রত্যেকবারই থাকে। তার মধ্যে যেখানে আপনি যদি গঙ্গাসাগর মেলাতে যান বাবুঘাটে, তাহলে দেখবেন, গঙ্গাসাগর মেলার যে ক্যাম্পে যান আর কি, তাহলে দেখবেন প্রচুর সামাজিক সংগঠন। আমরাও বেশ কয়েকটাতে ঘুরি, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে, নানা ধরনের সমাজ, হিন্দিভাষী ভাইয়েরা, তারা সেখানে সেবা কাজ করে, তারা সেই সেন্টার চালায়। সরকারের বেশি কিছু করতে হয় না, শুধু সিকিউরিটি দিতে হয়, জায়গাটা দিতে হয়, আর কিছু টেন্ট তৈরি করে দিতে হয়। বাবু, যে জায়গায় আপনি যাচ্ছেন বারাবণী, সেখানে বিজেপি খুব কম সংখ্যক, মানে তৃণমূল রেকর্ড ভোটে জয়লাভ করে। এখানে কি বিজেপির সংগঠনের অভাব, না তৃণমূল সংগঠন করতে দেয় না? দেখুন, ওখানে অনেকগুলো আন্দোলন হয়েছে, ওখানে যে আন্দোলনগুলো সাকসেস করতে পারেনি। দেখুন, ওখানে গুন্ডামি মস্তানি এমন পর্যায়ে চলে। গতকালও যে আমাদের যারা ফ্ল্যাগ লাগাচ্ছিল, আমাদের শক্তি কিন্তু প্রমুখ বা এরকম কেউ হবে, তার উপরে হামলা হয়েছে। আর দুর্বল জায়গা বলেই তো আমি আসছি, দুর্বল জায়গা বলে আমি এসেছি, এবং এবার জিতবো। উপাধ্যায় সাহেবকে ফেয়ারওয়েল দেবো আমরা, চিন্তা নেই, ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করবো। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা না চাইলে বিজেপি একটাও মিটিং এখানে করতে পারবে না। কদিন আগেই বক্তব্য দিয়েছেন অসিত সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি। নেই, সেই অসিত সিং তো ওনার চেলা, সে কোথায় কোথায় মাল ঝেড়েছে আজকে আমি বলবো মিছিল থেকে, আমার মিটিং থেকে, কোন রাস্তার টাকাটা মেরে দিয়েছে সে খবর আছে। আমরাও তো চাইলে অনেক কিছু করতে পারি। অজিত সিং বুড়ো হলে ডাক্তার দেখাতে যাবেন, কোথায় যাবেন? কলকাতায় তো যাবেন না, সেখান থেকে আমরা তুলে নিতে পারি তো। কিন্তু বিজেপি ওসব করে না। বিজেপি জানে যে গণতান্ত্রিক পরিবেশ কিভাবে রক্ষা করতে হয়। বিহারে ভোট হলো, দেখুন, আমরা বিপুল ভোটে জিতলাম। একজনও কংগ্রেস কর্মী বলতে পারবে না কাউকে কেউ টোন টিটকারি পর্যন্ত করেছে না। কেন করবে? তো গণতন্ত্র, মানুষ যাকে ভোট দেবে দেবে। তুমি জিতলে ভালো, কংগ্রাচুলেশন, আমি জিতলাম ভালো, কোনো অসুবিধা নেই। দেশের কাজ করার কথা, চুরি করার জন্য যারা বসে থাকে তাদের মনে হয় ওকে বেরোতে দেবো না, ওকে ঢুকতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমি না চাইলে পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউন থেকে বেরোতে পারবে না। ভারতবর্ষের সেনাবাহিনী হাতে চুরি পড়ে আছে নাকি? ক্ষমতা আছে আপনার পুলিশের দাঁড়ানোর? এলএমজি নিয়ে যখন নামবে ভারতবর্ষের সেনাবাহিনী, দেখি কত দম মমতা বন্দ্যোপাধ্যায়ের, কত দুধেল গায়ে নিয়ে দাঁড়াতে পারেন উনি সামনে। দাদা, বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেন না, আবার হাসপাতালে ওষুধও পাওয়া যায় না। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা বলে অভিযোগ উঠছে। 4 বছর 9 মাসে কিছু না করেও নন্দীগ্রামে এবার ওষুধ বিতরণ করতে যাচ্ছেন অভিষেক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভাতে, মানে লোকসভাতে, ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভাতে সেবাশ্রয় চালু করছে। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, এই টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরাও গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন, বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান? এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা,
নাকি ওই যে লালা কার অ্যাকাউন্টে, ওনার কাছের কার অ্যাকাউন্টে দিয়েছিল সেই টাকা? কোন টাকা এটা একবার জনগণকে বলুন, কারণ তাহলে লোকের সামনে অপশন থাকবে যে বাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। আর আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 26-এ গঠন হবে, আমরা স্বাস্থ্যসাথীও রাখবো, আয়ুষ্মান ভারতও রাখবো। দিল্লিতে এই মুহূর্তে বিজেপির দুটো চালু আছে, রাজ্য সরকার 5 লক্ষ দেয়, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত 5 লক্ষ, মোট 10 লক্ষ টাকার চিকিৎসা সুবিধে দিল্লির মানুষ পাচ্ছে বিজেপি সরকারের জন্য। আমরাও ক্ষমতায় এলে এই ধরনের মডেল ভাববো। আচ্ছা, আপনাদের মুখে মুখে এপ্রিলের ডেডলাইন চলছে, কমিশন কি ভোট এগিয়ে আসার চেষ্টা করছে? তাহলে কমিশন কবে ভোট করবে তার ব্যাপার, এপ্রিলে তো এমনি ভোট হবে, এপ্রিল মেতেই তো ভোট হতে হবে, নাহলে সরকার গঠন হবে না তো। मुख्यमंत्री ममता बनर्जी का आरोप है कि एसआईआर के लिए आयोग कर रहा है भाजपा के आईटी सेल मोबाइल ऐप का इस्तेमाल। देखिए, इलेक्शन कमीशन के पास बहुत पैसा है, भाजपा क्या किसी का ऐप का इस्तेमाल करने की जरूरत नहीं। इलेक्शन कमीशन खुद ऐप बना सकता है। आज कितना पैसा लगता है बनाने के लिए? मैं भी बना सकता हूँ, आप भी बना सकते हैं। इलेक्शन कमीशन के पास तो भारत सरकार की फंड से पैसा आता है, तो उनको क्यों बीजेपी का लेने की जरूरत है? खुद का बना लेंगे, बना लिया है ऑलरेडी, और एआई यूज हो रहा है। तो इलेक्शन कमीशन ने प्रेस कॉन्फ्रेंस करके बताया कि हम एआई यूज कर रहे हैं। अभी मेडिकल साइंस में एआई यूज हो रहा है, इंजीनियरिंग में एआई यूज हो रहा है, हर चीज में एआई यूज हो रहा है। हम भी इंफॉर्मेशन के लिए एआई यूज करते हैं, भाषण के लिए एआई यूज करते हैं, लेटर ड्राफ्टिंग के लिए एआई यूज करता है। करना चाहिए, सबको करना चाहिए। अभिषेक बनर्जी आरोप लगा रहे हैं কমিশন বলছে এবছর নাকি পর্ব কমাবে, আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, বিজেপির বক্তব্য স্পষ্ট, আমরা প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী বা এই রাজ্যের বাইরের পুলিশ চাই। সেটা করতে গেলে এবং উপযুক্ত পরিমাণে কুইক রেসপন্স টিম, সেক্টর পাহারা দেওয়ার জন্য, গণনা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ, ভোট কেন্দ্র পাহারার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ বলতে কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ আমরা চাই। সেটা যদি নির্বাচন কমিশন 1 ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি 2 ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি 3 ফেজে, তাদের যা মনে হবে সেটা করবে। এটা ইলেকশন কমিশনের ব্যাপার। দাদা, ডিজিপি নিয়োগ ক্ষেত্রে, একটা জেনারেল পুলিশ নিয়োগ ক্ষেত্রে ইউপিএসসি রাজ্য সরকারের যে সুপারিশ, সেই সুপারিশটা ফেরত পাঠিয়ে আবার সুপ্রিম কোর্টে। দেখুন, এই রাজ্য সরকার নিজের বংশবদ অফিসারদেরকে পদে বসানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে, এবং রাজীব কুমারকে দিয়ে ভোট করাবে প্ল্যান ছিল। বর্তমানে রাজীব কুমারের সাথে ভাইপোর সম্পর্ক ভালো নয়। ভাইপোর কথা মতো পিসি, ভাইপোর কাছের একজন পুলিশ অফিসারকে ডিজিপি হিসেবে নাম পাঠিয়েছে বলে আমাদের কাছে সাংবাদিক সূত্রে বা সংবাদ মাধ্যম সূত্রে খবর এসেছে। এবং এই ধরনের বংশবদ অফিসার যারা কোরাপ্ট, যাদের নাম বিভিন্ন ফাইলে আছে, ইডির ফাইল, সিবিআই ফাইলে, এই ধরনের অফিসারকে এই পদে বসার উপযুক্ত বলে আমরা মনে করি না, আমাদের সরকার মনে করে না। স্বাভাবিকভাবে সেই তারা হবে না। ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম রাজ্য কমিটি গঠন, 12 জন সহসভাপতি রাখা হয়েছে, 5 জন সাধারণ সম্পাদক জায়গা পেয়েছেন কমিটিতে, একাধিক সাংসদ বিধায়ককে রেখেই রাজ্য কমিটি গঠন। তপশিলি উপজাতি মোর্চার সভাপতি করা হলো সাংসদ খগেন মুর্মুকে, সাধারণ সম্পাদক করা হলো সাংসদ সৌমিত্র খাঁ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে, সাধারণ সম্পাদক হিসেবে ফের কমিটির দায়িত্ব পেলেন লোকেশ চট্টোপাধ্যায়, সহসভাপতি হিসেবে কমিটিতে এলেন মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, তাপস রায়রা, সহসভাপতি হিসেবে কমিটিতে আচ্ছা, লিস্ট আমার কাছে আছে, আমি শুরুতেই তো সবাইকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছি। কি বলবেন এটা নিয়ে? আমি তো আগেই বলে দিয়েছি, প্রথমটাই বলে দিয়েছি, এটা ফার্স্ট এটা ছিল আমার। सर, अभिषेक बनर्जी का चैलेंज किए हैं भाजपा को कि श्वेत पत्र प्रकाशित करें। हम लोग 11 सालों में जो उन्होंने काम किया है, श्वेत पत्र प्रकाशित करें भाजपा। हम लोग उन्नयन पंचाली प्रकाशित कर रहे हैं। देखिए, अभिषेक बनर्जी को बोलिए इतना पत्र में जाने की जरूरत नहीं, एक फोटो दिखा दीजिए कि एक फैक्ट्री का इनोग्रेशन ममता बनर्जी या अभिषेक बनर्जी कर रहे हैं बड़े मैन्युफैक्चरिंग यूनिट में, जिसमें 5000 लोगों की नौकरी हुई है, और ममता बनर्जी उसका फीता काट रहे हैं या अभिषेक बनर्जी उसका फीता काट रहे हैं। एक फोटो तो दिखाइए भैया। आप काहे श्वेत पत्र के चक्कर में पड़ रहे हैं? श्वेत पत्र कहाँ है? उनका तो ब्लैक पत्र निकलेगा, कोयला पत्र निकलेगा। মতুয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, সেখানে তারা রাষ্ট্রপতি দ্বারস্থ হচ্ছেন, তাহলে বিজেপি চাপ বাড়ছে? চাপের কোনো বিষয় নেই। মতুয়াদেরকে তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা, প্রথমেই বিভ্রান্ত করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের তো প্রথম তৃণমূল কংগ্রেসের নেতাদের করা উচিত, আপনারা কেন করছেন না?
আপনি তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটককে এখানে নাগালে পাবেন, তাকে জিজ্ঞেস করুন যে আপনার মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিল আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না, আপনারা সবাই নাগরিক। আজকে সঠিক সময়ে সিএ তে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকেই বিশ্বাস করেছে, স্বাভাবিক, মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদীকে বিশ্বাস করবে? এখন তো সবাই জেনে গেছে যে প্রচন্ড মিথ্যে কথা বলে, নিজে কি খায় সেটা নিয়েও মিথ্যে কথা বলে, বাকি তো ছেড়েই দিন। তো সেই মুখ্যমন্ত্রী, মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বললেন যে কেউ অ্যাপ্লাই করবেন না, যারা অ্যাপ্লাই করলো না তার কথা শুনে তারা সিএ পেল না। সিএ দিতে গেলে তো টাইম লাগবে একটা, কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই, ললিপপ নাই যে আপনি চাইলেন আর এরকম দিয়ে দিলাম। তখন আজকে তার জন্য যাদের নাম বাদ যাচ্ছে, মতুয়াদের বা নবশূদ্র বা উদ্বাস্তুদের, তার জন্য মলয় ঘটকদেরকে ধরুন, উত্তর দিতে বলুন কেন আপনার মুখ্যমন্ত্রী তখন তাহলে মিথ্যে কথা বলেছিল, অ্যাপ্লাই করতে কেন মানা করেছিল, তাদের নাম মুখ্যমন্ত্রী ঢুকে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা পরিষ্কার বলছি, মতুয়াদের সাথে উদ্বাস্তুদের সাথে আমরা আছি। একটাও হিন্দু, একজনও হিন্দু বাংলাদেশ থেকে আসুক, পাসপোর্ট নিয়ে আসুক, পাসপোর্ট ছাড়া আসুক, ভারতবর্ষ ছাড়বে না। আপনি যেহেতু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, একটা লোকাল ইস্যু আছে, দুদিন ধরে আন্দোলন চলছে। এখানে বার্নপুরে 6টি স্কুল ছিল ইস্কো কারখানা, যেটা স্যার বীরেন মুখার্জি করে গেছেন, পরে ইস্কো এটা অধিগ্রহণ করেছিল। সেই স্কুলে একটি বন্ধ হয়ে গেছে, 5টি বেসরকারি কর্মপথে যাচ্ছে, নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না। আন্দোলনে নেমেছে তৃণমূল। তৃণমূলের আন্দোলন করার আগে তৃণমূলকে বলুন, রাজ্যে রাজ্যে সব থেকে বেশি 8,000 স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে বিগত কয়েকদিন। তো সেটার জন্য আগে আন্দোলনটা করতে বলুন, সেটার জন্য আন্দোলন করছে। ইস্কোর কাজ তো স্কুল চালানো না। ইস্কো কেন তৈরি হয়েছিল বলুন তো? ইস্কোর কাজ কি? ইস্পাত নিয়ে কাজ করার জন্য। তো আমি যতদূর বুঝি, আমার জ্ঞান যতদূর বলে, স্কুল চালাবে সরকার চালাবে। মানে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে, আমাদের জওহর নবোদয় বিদ্যালয় আছে, আমাদের একলব্য বিদ্যালয় আছে। আর ভারতবর্ষের শিক্ষা কোথা থেকে কোথায় গেছে দেখুন। তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন ওদের আমলে কেন হয়নি। কিউএস র্যাঙ্কিং, যেটা গোটা ওয়ার্ল্ড মানে, যখন মোদিজি আসেননি তখন 11খানা বিশ্ববিদ্যালয় আইআইটি র্যাঙ্কিং এ ছিল, কিউএস র্যাঙ্কিং এ। এখন 54খানা। কত গুণ নিজে হিসেব করে নিন, 5 গুণ প্রায়। बांग्लादेश में 35 दिनों में 11 हिंदुओं की मौत कट्टरपंथियों द्वारा, क्या बोलेंगे? देखिए, बांग्लादेश की स्थिति बहुत ही भयंकर है। हम बांग्लादेश की हिंदुओं को लेकर बहुत चिंतित है, लेकिन उससे भी ज्यादा चिंता इस विषय से लेकर है कि जो मानसिकता बांग्लादेश में एक के बाद एक हिंदुओं का कत्ल कर रही है, वही मानसिकता मुर्शिदाबाद में चंदन दास और हरगोविंद दास का जीवन ऑलरेडी ले चुका है। वही मानसिकता नन्हे और मिस्टर, वही मानसिकता नन्हे और मिस्टर की वो मानसिकता आपके आसानसोल में है और लैंड जिहाद कर रहा है। वो आगे आने वाले समय में बांग्लादेश जैसा घटना आपके आसानसोल में ना घटे, इसका मैं उम्मीद करता हूं। लेकिन इसको लेकर मैं चिंतित हूं। वे मुझे लगता है बांग्लादेश जैसा घटना आसानसोल में भी घट सकती है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।